শুরু করবো আচ্ছা বিবি ফাতেমা আয়শা আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। এখন কি শুরু করব নাকি আরেকটু পরে শুরু করব? ম্যাম আর 5 মিনিট ওয়েট করেন। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না তো। হ্যালো হ্যালো ম্যাম আপনার কথা শুনতেছি না, আপনি বলতেছেন কিছু? হ্যাঁ, এখনো শুরু করি নাই তো, 5 মিনিট অপেক্ষা করতে বলছে। শুরু করি নাই। ওকে ম্যাম, শুরু করব এখন। শুরু করে দেন ম্যাম। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি লিম্ফোরেটিকুলার সিস্টেম শুরু করব। লিম্ফোরেটিকুলার সিস্টেমের মধ্যে আমাদের লিম্ফয়েড অর্গানগুলো আর টিস্যুগুলো নাম জানতে হবে। লিম্ফয়েড অর্গান আর টিস্যুগুলোর নামের মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি আছে। লিম্ফোরেটিকুলার সিস্টেমের মধ্যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আছে। প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে আছে বোন ম্যারো এন্ড থাইমাস। প্রাইমারি হচ্ছে বোন ম্যারো আর থাইমাস হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে লিম্ফ নোড, স্প্লিন, টনসিল, অ্যাডিনয়েড, পেয়ার স্পেসেস। প্রাইমারি হচ্ছে বোন ম্যারো আর থাইমাস, আর সেকেন্ডারি হচ্ছে যে লিম্ফ নোড, স্প্লিন, টনসিল, অ্যাডিনয়েড, পেয়ার স্পেসেস।
লিম্ফ অ্যাডিনাইটিস কি জিনিস এটা আমাদের জানতে হবে। এগুলো ভাইভাতে জিজ্ঞেস করে, রিটেনেও আসে। লিম্ফ অ্যাডিনাইটিস হচ্ছে ইনফ্লামেশন অর রিঅ্যাক্টিভ স্টেট অফ দ্য লিম্ফ নোড। অ্যাকিউট নন স্পেসিফিক আছে, ক্রনিক নন স্পেসিফিক আছে, আর ক্রনিক স্পেসিফিক আছে। তাহলে লিম্ফ অ্যাডিনাইটিস হচ্ছে ইনফ্লামেশন অর রিঅ্যাক্টিভ স্টেট অফ দ্য লিম্ফ নোড। লিম্ফ নোডে যখন ইনফ্লামেশন হবে তখন আমরা এটাকে বলবো লিম্ফ অ্যাডিনাইটিস। লিম্ফেনজাইটিস আরেকটা জিনিস, লিম্ফেনজাইটিস হচ্ছে লিম্ফেটিক চ্যানেলের মধ্যে যদি ইনফ্লামেশন হয়, এটা আছে পরে। এখন আমরা শিখবো লিম্ফ নোডের মধ্যে যদি ইনফ্লামেশন হয় তাহলে আমরা এটাকে বলবো লিম্ফ অ্যাডিনাইটিস। এটা তিন রকম আছে, একটা হচ্ছে অ্যাকিউট নন স্পেসিফিক, একটা হচ্ছে ক্রনিক নন স্পেসিফিক, আর একটা হচ্ছে ক্রনিক স্পেসিফিক। অ্যাকিউট নন স্পেসিফিকটা কখন হবে? যখন কোন ইনফ্লামেশন হবে কোন একটা এরিয়াতে ডিউ টু দ্য ড্রেনেজ অফ দ্য মাইক্রোবস অর মাইক্রোবিয়াল প্রোডাক্টস। কোন একটা জায়গায় যদি ইনফ্লামেশন হয় ওই এলাকাতে, যেটা হবে নন স্পেসিফিক, সেটাই হবে অ্যাকিউট ইনফ্লামেশনের কারণে যেটা হবে সেটাই হবে নন স্পেসিফিক লিম্ফ অ্যাডিনাইটিস। এটা যেমন ধরো কোন সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনাইটিস ইন টনসিলাইটিস, কোন টনসিলে যখন ইনফ্লামেশন হয় তখন ওটাকে বলে টনসিলাইটিস। টনসিলাইটিস যখন হয় তখন সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনাইটিস হয়। তাহলে কি হবে? ডিউ টু দ্য ড্রেনেজ অফ মাইক্রোবস অর মাইক্রোবিয়াল প্রোডাক্ট, ডিউ টু দ্য ড্রেনেজ অফ মাইক্রোব অর মাইক্রোবিয়াল প্রোডাক্ট অ্যাকিউট নন স্পেসিফিক লিম্ফ অ্যাডিনাইটিস হয়। ড্রেনেজ এন্ড ইনফ্লামেটরি এরিয়া, একটা ইনফ্লামেটরি এরিয়া থেকে যখন লিম্ফটাও নিয়ে যায় তখন ওটা ড্রেন করে, তখন ওখানে অ্যাকিউট নন স্পেসিফিক লিম্ফ অ্যাডিনাইটিস হয়। এর উদাহরণ তো বললাম সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনাইটিস ইন টনসিলাইটিস। ক্রনিক নন স্পেসিফিকটা কখন? ক্রনিক আর নন স্পেসিফিকটা মরফোলজিক্যালি তিন ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে যে ফলিকুলার হাইপারপ্লাসিয়া, প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া, সাইনাস হিস্টিওসাইটোসিস। ফলিকুল গুলো হাইপারপ্লাসিয়া হয়ে যায়, ফলিকুলার হাইপারপ্লাসিয়া হয় প্যারাকর্টিক্যাল। ফলিকুলার পাশে কর্টিক্যাল এরিয়া আছে, প্যারাকর্টিক্যাল এরিয়া লিম্ফ নোডের যে কর্টিক্যাল এরিয়া আছে তার আশেপাশে হাইপারপ্লাসিয়া হয়। আর সাইনাস হিস্টিওসাইটোসিস। তাহলে তিন রকম আছে, একটা হচ্ছে ফলিকুলার হাইপারপ্লাসিয়া, এটা হচ্ছে যে প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া, আর এটা হচ্ছে সাইনাস হিস্টিওসাইটোসিস। ওকে, ফলিকুলার হাইপারপ্লাসিয়া হচ্ছে হিউমারাল। হিউমারাল মানে এটা হচ্ছে যে টি সেল মেডিয়েটেড না, এটা হচ্ছে যে অ্যান্টিবডি মেডিয়েটেড। হিউমারাল, হিউমারাল মানে হচ্ছে যে অ্যান্টিবডি মেডিয়েটেড, এটা হিউমারাল। আর প্যারাকর্টিক্যাল হাইপারপ্লাসিয়া হচ্ছে টি সেল মেডিয়েটেড। আর এটা সাইনাস হিস্টিওসাইটোসিস কখন হবে? যখন কার্সিনোমা হবে তখন হবে সাইনাস হিস্টিওসাইটোসিস। ক্রনিক স্পেসিফিক লিম্ফ অ্যাডিনাইটিস কখন হবে? যেটা গ্রানুলোমা বলবো আমরা, কি ক্রনিক স্পেসিফিক। টিউবারকুলোসিস হলে হয়, সিফিলিসিস হলে হয়, সার্কোইডোসিস, ক্যাট স্ট্রেস ডিজিজ, লিম্ফোগ্রানুলোমা ভ্যানোরাম। এটা হচ্ছে লিম্ফো এলজিভি হচ্ছে লিম্ফোগ্রানুলোমা ভ্যানোরাম। তাহলে এটা হচ্ছে ক্রনিক স্পেসিফিক। এবার হচ্ছে যে প্যাথোজেনেসিস অফ লিম্ফ অ্যাডেনোপ্যাথি। লিম্ফ অ্যাডেনোপ্যাথির প্যাথোজেনেসিসটা হচ্ছে যে এটা তিন রকম হতে পারে। রিঅ্যাক্টিভ চেঞ্জটা তিন রকম হয়, রিঅ্যাক্টিভ চেঞ্জ হয় আর নিউপ্লাস্টিক চেঞ্জ হয়। রিঅ্যাক্টিভ চেঞ্জটা তিন রকম হয় আর নিউপ্লাস্টিক চেঞ্জটা দুই রকম হয়। তাহলে জাস্ট চেঞ্জগুলোর নামগুলো মনে রাখলে হবে। লিম্ফ অ্যাডেনোপ্যাথি, লিম্ফ অ্যাডেনোপ্যাথির মধ্যে রিঅ্যাক্টিভ চেঞ্জ আর নিউপ্লাস্টিক চেঞ্জ হয়। রিঅ্যাক্টিভ চেঞ্জের মধ্যে তিন রকম চেঞ্জ হয় আর নিউপ্লাস্টিক চেঞ্জের মধ্যে দুই রকম চেঞ্জ হয়। রিঅ্যাক্টিভ চেঞ্জের মধ্যে কি হয়? ফলিকুলার হাইপারপ্লাসিয়া একটু আগে বললাম, সাইনাস ডাইলেটেড হয়ে যাবে আর proliferation of the histiocyte হবে। সাইনাস গুলো ডাইলেটেড, লিম্ফ নোডের মধ্যে যে সাইনাস গুলো থাকে ওগুলো ডাইলেটেড থাকবে আর হিস্টিওসাইট অনেক বেশি হিস্টিওসাইট থাকবে। সাইনাস হিস্টিওসাইটোসিস, প্যারাফলিকুলার হাইপারপ্লাসিয়া, ইন বিটুইন ফলিকলস। তাহলে এটা হচ্ছে যে রিঅ্যাক্টিভ চেঞ্জ। আর নিউপ্লাস্টিক চেঞ্জের মধ্যে কি আসবে? মেটাপ্লাস্টিক ডিপোজিশন আর লিম্ফোয়েড সেলুলার proliferation in lymphoma, lymphocellular proliferation, lymphoid cellular proliferation in lymphoma। লিম্ফোমার মধ্যে কি হবে? লিম্ফোয়েড সেলুলার proliferation হবে আর মেটাস্টেটিক ডিপোজিশন থাকতে পারে।
এগুলো হচ্ছে প্যাথোজেনেসিস, প্যাথোজেনিক্যাল কি চেঞ্জ গুলো হয় ওগুলা। লিম্ফ্যানজাইটিস, একটু আগে যে বললাম লিম্ফ্যানজাইটিস, লিম্ফ নোডে ইনফ্লামেশন হলে লিম্ফ্যাডেনাইটিস, আর লিম্ফেটিক চ্যানেলে যদি হয় তাহলে লিম্ফ্যানজাইটিস। লিম্ফেটিক চ্যানেলে যদি ইনফ্লামেশন হয় তাহলে ওটা হবে লিম্ফ্যানজাইটিস। লিম্ফ্যাডেনোপ্যাথি কি জিনিস? লিম্ফ্যাডেনোপ্যাথি refers to the lymph node that are abnormal in either size, consistency or number. এটা একটা ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন হচ্ছে enlargement of the one or more lymph node where the size of the lymph node is more than 1 centimeter in diameter. তাহলে লিম্ফ্যাডেনাইটিস এর মধ্যে কি হবে? লিম্ফ্যাডেনোপ্যাথি। লিম্ফ্যাডেনোপ্যাথির মধ্যে কি হবে? Enlargement of the one or more lymph node where the size of the lymph node is more than 1 centimeter in diameter. অথবা একটা ডেফিনিশন আছে, refer to the lymph node that are abnormal in either size, consistency and number. তারপর লিম্ফ্যাডেনোপ্যাথি দুই রকম হতে পারে, একটা হচ্ছে লোকালাইজ, একটা হচ্ছে জেনারেলাইজ। ইফ অনলি ওয়ান এরিয়া ইজ ইনভলভ, যদি শুধু একটা জায়গায় একটা এরিয়াতে যদি ইনভলভ হয় তখন তাকে বলবো লোকালাইজ। যেমন হচ্ছে যে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, শুধু এক জায়গায়, শুধু সার্ভাইকাল রিজিয়ন, এক জায়গার মধ্যে সার্ভাইকাল রিজিয়ন একটা জায়গার মধ্যে lymph node গুলো এনলার্জ হচ্ছে, only if only one area is involved, তাহলে এটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। আরটা হচ্ছে জেনারেলাইজ। জেনারেলাইজ বলতে হলে আমরা এমনিতে চিন্তা করলে যদি পুরো শরীরের সবগুলো lymph node যদি হয় ইনভলভ হয় তখন ওটা জেনারেলাইজ। কিন্তু ডেফিনেশন আছে দেখো, if lymph node are enlarged in two, দুইটার চেয়ে বেশি হলে আমরা two or more, দুইটার চেয়ে বেশি হলে নন কন্টিগুয়াস এরিয়া যদি হয় তখন আমরা ওটাকে বলবো জেনারেলাইজ। জেনারেলাইজ হওয়ার জন্য পুরো শরীর হওয়ার দরকার নেই, দুইয়ের চেয়ে অধিক, টু অর মোর কন্টাগুয়াস এরিয়া যদি হয় তখন আমরা বলবো ওটাকে জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি। যেমন হচ্ছে যদি কার্সিনোমা হয়, আমরা চিন্তা করো যে কোনো লিউকেমিয়া বা কোনো জায়গায় যদি কার্সিনোমা হয়, লিম্ফোমা হয়, তখন পুরো শরীরে দুইয়ের চেয়ে বেশি জায়গায় লিম্ফ নোড ইনভলভ হয়ে যায়। এখানে কন্টাগিউটি বলতে কন্টাজিয়াস, এটা মানে হচ্ছে যে একদিকে বাড়লো, এদিকে ডান সাইডে বাড়লো, বাম সাইডে বাড়লো, ওটা হচ্ছে যে কন্টাগুয়াস। হ্যাঁ, একই রকম। আর যদি একদিকে সার্ভাইকাল, একদিকে অ্যাবডোমিনাল, একদিকে মিডিস্টেনাল লিম্ফ নোড, এভাবে যদি ডিফারেন্ট হয় তখন এটা বলবো নন কন্টাজিয়াস। ওকে, নন কন্টাগুয়াস বা নট কন্টাগুয়াস এরিয়া হবে। ওকে, তাহলে একই রকম যদি না হয় তখন ওটাকে বলবো নন কন্টাগুয়াস, আর একই রকম যদি হয় তাহলে ওটা হবে কন্টাজিয়াস। ওকে, ইয়েস ম্যাম। কজ অফ লিম্ফ্যাডেনোপ্যাথি, কি কারণে লিম্ফ্যাডেনোপ্যাথি হয়? লিম্ফ্যাডেনোপ্যাথি তো বললাম আমি, অ্যাকিউট হয়, ক্রনিক হয়, আর মেলিগন্যান্ট কারণে হয়। কানেকটিভ টিস্যু ডিজিজ, আননোন ইটিওলজি আর ড্রাগস, এগুলোর কারণে হয়। তাহলে ইনফেকশনের কারণে হয় লিম্ফ্যাডেনোপ্যাথি, ইনফেকশনের কারণে হয়, মেলিগন্যান্ট কারণে হয়, কানেকটিভ টিস্যু ডিজিজের কারণে হয়, আননোন ইটিওলজির কারণে হয়, ড্রাগস এর কারণে হয়। এখন আমরা কি ইনফেকশন হচ্ছে যে ইনফেকশনের মধ্যে আছে অ্যাকিউট, এন্ড ক্রনিক। ওকে, acute and chronic infection, malignancy, connective tissue disease, unknown etiology আর drugs. Acute এর মধ্যে আছে ব্যাকটেরিয়া, পায়োজেনিক ইনফেকশন, ভাইরাসের মধ্যে আছে ইনফেকশাস মনোনিউক্লিয়াস বা এপিস্টেন-বার ভাইরাস, যেটা দিয়ে হয় এপিস্টেন-বার ভাইরাস দিয়ে হয় ইনফেকশাস মনোনিউক্লিয়াস, সাইটোমেগালোভাইরাস, এইচআইভি, এইচআইভি, মিজেলস, রুবেলা, ফাঙ্গাস, হিস্টোপ্লাজমোসিস, ককিডিওমাইকোসিস, হেলমিনথিয়াসিস, ফাইলেরিয়াসিস। হেলমিনথিস মানে হচ্ছে যে হেলমিনথিস মানে তো ওয়ার্ম, বুঝতেছো না? ফাইলেরিয়াসিস, প্রোটোজোয়া হচ্ছে টক্সোপ্লাজমোসিস। এগুলো হচ্ছে acute inflammation, acute infection. Acute infection এর মধ্যে আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, হেলমিনথিস আর প্রোটোজোয়া। ওকে, তো এগুলোর উদাহরণগুলো একটা দুটো করে শেখার চেষ্টা করবা, যেগুলো আছে ওগুলো লেখার চেষ্টা করবা। এগুলো অনেক সময় রিটেন কোশ্চেন আসে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস,
হেলমিনথিক আর প্রোটোজোয়া। ওটা ছিল অ্যাকিউট ইনফেকশন, এরপর আছে ক্রনিক ইনফেকশন। ক্রনিক ইনফেকশনের মধ্যে আছে গ্রানুলোমাটাস ডিজিজ। গ্রানুলোমাটাস ডিজিজের মধ্যে আছে টিবি, সিফিলিস, ল্যাপ্রোসি, লিম্ফোগ্রানুলোমা, ভ্যানোরাম, ক্যারিস্টেস ডিজিজ। ম্যালিগন্যান্সির মধ্যে আছে লিম্ফোমা, লিউকেমিয়া, মেটাস্টেটিক কার্সিনোমা, কানেক্টিভ টিস্যু ডিজিজ। কানেক্টিভ টিস্যুর মধ্যে আছে কানেক্টিভ টিস্যু ডিজিজের মধ্যে আছে এসএলই, রিউমেটিক আর্থ্রাইটিস। আননোন ইটিওলজির মধ্যে আছে সার্কোইডোসিস। আর ড্রাগস, কিছু ড্রাগস আছে যেগুলো লিম্ফেডিনোপ্যাথি করে। ওই ড্রাগটা হচ্ছে ফেনাইটোয়েন, কার্বামাজেপিন। তাহলে কজ অফ লিম্ফেডিনোপ্যাথি আমরা শিখলাম, একটা হচ্ছে ইনফেকশন, একটা হচ্ছে ম্যালিগন্যান্সি, কানেক্টিভ টিস্যু ডিজিজ, আননোন ইটিওলজি এন্ড ড্রাগস। এরপর হচ্ছে লিম্ফেডিনোপ্যাথিতে আমরা ক্লিনিক্যালি কি কি দেখবো। ক্লিনিক্যালি যখন আমরা এক্সামিন করব মেডিসিনে বা সার্জারিতে গিয়ে, তখন আমরা লিম্ফেডিনোপ্যাথি হলে কোনো একটা পেশেন্ট যদি লিম্ফেডিনোপ্যাথি নিয়ে আসে, আমরা কি কি দেখবো? সাইজ দেখবো, সাইড দেখবো, কোন কোন সাইডে হয়েছে, কোন সাইডে হয়েছে, ওটা সাইজটা কত বড় হয়েছে, 1 সেন্টিমিটার নাকি আরো বেশি, সাইড ওটা সার্ভাইকাল রিজনে হয়েছে নাকি অন্য রিজনে হয়েছে, প্রিঅরিকুলার, পোস্টরিকুলার, অক্সিপিটাল, এরকম কতগুলো রিজন আছে, সার্ভাইকাল। তারপরে এসব দেখবো। তারপরে আমরা এরকম 13টা রিজন আছে। তারপর পেইন আছে নাকি, টেন্ডারনেস আছে নাকি দেখবো। কনসিস্টেন্সি দেখবো, কনসিস্টেন্সি ফার্ম, রাবারি হার্ড আছে নাকি কিরকম আছে ওটা দেখবো। ম্যাটিং, ম্যাটেড হয়ে যায়, ইয়াতে টিউবারকুলোসিসের ক্ষেত্রে ম্যাটেড হয়ে যায়। এমনি অন্য ইনফেকশনের ক্ষেত্রে ডিসক্রিট থাকে, কিন্তু টিউবারকুলোসিসের ক্ষেত্রে ম্যাটেড হয়ে যায়। মোবিলিটি ফিক্সড নাকি মোবাইল, এটা দেখবো আমরা। এরপর হচ্ছে যে টিউমার অফ দ্য লিম্ফ নোড, কি কি লিম্ফ নোডের মধ্যে কি কি টিউমার হয়। তাহলে আমাদের লিম্ফ নোডে এতক্ষণ আমরা শিখলাম লিম্ফ নোডে ইনফেকশন, লিম্ফেডিনোপ্যাথি, লিম্ফেডেনাইটিস, লিম্ফেডিনোপ্যাথি, এগুলো জানলাম। এবার আমরা চলে যাব টিউমার অফ দ্য লিম্ফ নোড। টিউমার কি কি হয় আমরা এমনিতে আমাদের কমন সেন্স থেকে আমরা জানি, কোথাও যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে মেটাস্টেসিস হয়ে প্রথমে কোথায় যায়? লিম্ফ নোডে যায়। শরীরে যে কোনো ক্যান্সার হলে ওটা যে জায়গায় ড্রেন করে ওই লিম্ফ নোডকে ইনভলভ করে, ওটাকে বলবো আমরা সেকেন্ডারি, সেকেন্ডারি বা মেটাস্টেটিক। মোস্টলি কার্সিনোমা, সব কার্সিনোমা গুলো, সার্কোমা, কার্সিনোমা, এগুলো প্রথমে কি করে লিম্ফ নোড যে এরিয়া ড্রেন করে ওই লিম্ফ নোডের মধ্যে প্রথমে ইনভলভ করে, ওটাকে আমরা বলবো মেটাস্টেসিস বা সেকেন্ডারি টিউমার, সেকেন্ডারি টিউমার বা মেটাস্টেটিক টিউমার। কার্সিনোমা থেকে মোস্টলি আসে। ওকে, তাহলে টিউমারস অফ দ্য লিম্ফ নোডের মধ্যে আছে প্রাইমারি, সেকেন্ডারি টিউমার আর প্রাইমারি টিউমার। প্রাইমারি লিম্ফ নোডের মধ্যে প্রাইমারি টিউমারও হয়। প্রাইমারি টিউমারের মধ্যে আছে কি কি দেখো, হজকিন লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা, লিম্ফোমা ইন আদার অরিজিন। তাহলে অন্য অরিজিন থেকে লিম্ফোমা হয়, যেমন হচ্ছে যে গ্যাস্ট্রিক লিম্ফোমা, টেস্টিকুলার লিম্ফোমা, এই লিম্ফোমা গুলো হয়। তাহলে লিম্ফোমা হচ্ছে টিউমার অফ দ্য লিম্ফোরেটিকুলার সিস্টেমে, প্রাইমারি টিউমার হচ্ছে লিম্ফোমা। তাহলে প্রাইমারি টিউমারটার নামই হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমার অনেকগুলো টাইপ আছে, একটা হচ্ছে হজকিন লিম্ফোমা, আর একটা হচ্ছে নন হজকিন লিম্ফোমা, আর একটা হচ্ছে লিম্ফোমা ইন আদার অর্গান, যেমন হচ্ছে যে টেস্টিকুলার লিম্ফোমা, গ্যাস্ট্রিক লিম্ফোমা। গ্যাস্ট্রিক লিম্ফোমা আর একটা নাম হচ্ছে মাল্টোমা। তাহলে লিম্ফোমা কি জিনিস? লিম্ফোমা তো আমরা বললাম যে প্রাইমারি টিউমার অফ দ্য লিম্ফেটিক সিস্টেম। তাহলে এখানে ডেফিনেশন অন্যরকম আছে। ডেফিনেশন কি আছে দেখো, malignant neoplasm characterized by proliferation of the cell native to the lymphoid tissue, that is lymphocyte, histiocyte and their precursor and derivative. এর ডেফিনেশনটা যেভাবে আছে ওভাবে মুখস্থ করে ফেলবো। অনেক সময় এগুলা ভাইভাতে জিজ্ঞেস করে আর রিটেনে তো আসে। malignant neoplasm characterized by proliferation of the cell native to the lymphoid tissue, that is, তাহলে লিম্ফ নোড নেটিভ মানে ওই জায়গায় লোকালি যেসব টিস্যুগুলো আছে। তাহলে লিম্ফোরেটিকুলার সিস্টেমের মধ্যে যে সেলগুলো নেটিভ আছে, লিম্ফয়েড টিস্যুর মধ্যে যেসব সেলগুলো নেটিভ আছে ওগুলো ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হচ্ছে। যেমন হচ্ছে লিম্ফোসাইট, নেটিভ সেল কি কি আছে?
লিম্ফোসাইট, হিস্টিওসাইট এবং এর যে প্রিকরসর এন্ড ডেরিভেটিভস গুলোর কিভাবে মেলিগন্যান্ট proliferation হবে। তাহলে malignant neoplasm characterized by proliferation of the cell native to the lymphoid tissue, that is lymphocyte, histiocyte and their precursor and derivatives. লিম্ফোমা কত রকম আছে? হজকিন এন্ড নন হজকিন লিম্ফোমা। এখন আমরা যাব হজকিন লিম্ফোমা কি জিনিস। হজকিন লিম্ফোমা কাদের হয়, কেমন হয়, কি কারণে হয়, কারা হয়, সেগুলো আমরা একটু এটার এপিডার্মিওলজি নাকি এপিডিমিওলজি হবে। এপিডিমিওলজিটা দেখি। এপিডিমিওলজি অফ হজকিন লিম্ফোমার মধ্যে আছে এটা মেলের মধ্যে বেশি হয়, ফিমেলের চেয়ে মেলের মধ্যে মেলে বেশি হয়, হোয়াইটদের বেশি হয় ব্ল্যাক এন্ড এশিয়ানদের থেকে। তারপরে 40% অফ দ্য মেলিগন্যান্ট লিম্ফোমা, লিম্ফোমার মধ্যে 40%ই হচ্ছে যে মেলিগন্যান্ট লিম্ফোমা হচ্ছে যে হজকিন লিম্ফোমা। কারা রিস্ক ফ্যাক্টর কি কি আছে? এখানে রিস্ক ফ্যাক্টর হচ্ছে এপিস্টিন ভাইরাস, যেখানে বার্কিস লিম্ফোমা হয়, যার দ্বারা এপিস্টিন ভাইরাস দ্বারা লিম্ফোমা হয়, এই শোনাতে যায়। ফার্মিং, উড ওয়ার্কিং এদের রিস্ক ফ্যাক্টর। ফার্মিং আর উড ওয়ার্কিং হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তাহলে যারা ফার্মার আর উড ওয়ার্ক করে তাদেরও হজকিন লিম্ফোমা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এটা হজকিন নাকি নন হজকিন কেমনে বুঝবো, নাকি অন্য কোন লিম্ফোমা কেমনে বুঝবো? এটা স্টিনবার্গ জায়ান্ট সেল যেখানে থাকবে সেটাই হচ্ছে হজকিন লিম্ফোমা। আরএস সেল বলে, স্টিনবার্গ সেল হচ্ছে আরএস সেল। আরএস সেল থাকলে ওটা হবে জায়ান্ট সেল। আরএস জায়ান্ট সেলের ছবি নীলু স্যারের বইতে আছে, রবিনসে আছে, রবিনসে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, এইগুলো ছবিগুলো দেখে নিন। তারপর এটা কিউরেবল ইন মেনি কেস, কিউরেবল ইন মেনি কেস, লং টার্ম সার্ভাইভাল ফলোড কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি। ক্লাসিফিকেশন অফ হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমাকে ক্লাসিফিকেশন করা যায় হু ক্লাসিফিকেশন আছে একটা, আর একটা আছে রিয়েল ক্লাসিফিকেশন। দুটোটাই কাছাকাছি, হু ক্লাসিফিকেশন এন্ড রিয়েল ক্লাসিফিকেশন দুটোটাই কাছাকাছি। দেখো হু ক্লাসিফিকেশন অনুসারে হজকিন লিম্ফোমা হচ্ছে নডুলার স্ক্লেরোসিস, যেখানে লেকুনার ভ্যারাইটি অফ আরএসএল থাকবে। আচ্ছা এই ছবিগুলো রবিনসে আছে, তোমরা একটু রবিনস থেকে ছবিগুলো আরএসএল, লেকুনার, মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট আর এগুলো একটু রবিনস থেকে দেখে নিও। তোমাদের সবার কাছে নিশ্চয়ই রবিনস স্যারের বইটা আছে, এখান থেকে দেখলো। লেকুনার ভেরিয়েন্ট অফ আরএস সেল থাকবে নোডুলার স্ক্লেরোসিস এর ক্ষেত্রে, মিক্স সেলুলারিটি এর মধ্যে থাকবে মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট অফ আরএস সেল, লিম্ফোসাইট রিচ, লিম্ফোসাইট ডিপ্লেশন আর লিম্ফোসাইট প্রিডোমিনেন্স। লিম্ফোসাইট প্রিডোমিনেন্স ছাড়া আর যে চারটা আছে এই চারটা বলে ক্লাসিক্যাল ভেরিয়েন্ট, ওটা রিয়েল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে দেখাবো। তাহলে লিম্ফোসাইট প্রিডোমিনেন্টের মধ্যে কি পাবো? পপকর্ন সেল পাবো, ভেরিয়েন্ট পপকর্ন ভেরিয়েন্ট অফ আরএস সেল পাবো। লিম্ফোয়েড ডিপ্লেশনের মধ্যে আমরা পিওমরফিক আরএস সেল পাবো। লিম্ফোসাইট রিচের মধ্যে আমরা মনোনিউক্লিয়ার ভেরিয়েন্ট অফ আরএস সেল পাবো। মিক্স সেলুলারিটিতেও আর মনোনিউক্লিয়ার ভেরিয়েন্টটা পাবো। আর নোডুলার স্ক্লেরোসিসতে লেকুনার ভেরিয়েন্টস অফ আরএস সেল পাবো। হজকিন লিম্ফোমার এই যে এটা হচ্ছে রিয়েল ক্লাসিফিকেশন, এটাই হচ্ছে রিয়েল ক্লাসিফিকেশনের মধ্যে আছে ক্লাসিক্যাল। প্রথম চারটাকে ক্লাসিক্যাল টাইপ বলে, আর পরের যেটা আছে লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট ওটাকে বলবে ওটা একটু ডিফারেন্ট। ওখানে আরএস সেল যেটা থাকবে ওটা ডিস্টিংক্টিভ বি সেল ফেনোটাইপ, ওটা আরএস সেলটার ফেনোটাইপ একটু ডিস্টিংক্টিভ, ওটা বি সেল ফেনোটাইপ হয়ে যাচ্ছে।
আর প্রথম চারটা যে দেখলাম, প্রথম চারটা এই যে প্রথম নোডুলার স্ক্লেরোসিস, মিক্সড সেলুলারিটি, লিম্ফোসাইট ডিজিজ, লিম্ফোসাইট ডিপ্রেশন, এই চারটা হচ্ছে একই রকম, আর লাস্টেরটা হচ্ছে যে একটু ডিফারেন্ট। And আরো স্টেজিং অফ হজকিন লিম্ফোমা, এটা স্টেজিং করা হয়। তাহলে আমরা এটা ক্লাসিফাই করলাম, এরপর স্টেজিং করতেছে। স্টেজিং চারটা স্টেজ আছে, হজকিন লিম্ফোমা চারটা স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তাহলে কোনো পেশেন্টের যদি হজকিন লিম্ফোমা হয় তাহলে আমরা ওদেরকে কিভাবে স্টেজিং করবো ওটা আমাদের জানতে হবে। তাহলে কিভাবে স্টেজিং করবো, ইনভলভমেন্ট অফ দ্য সিঙ্গেল লিম্ফ নোড রিজিয়ন অর সিঙ্গেল এক্সট্রা লিম্ফেটিক রিজিয়ন যদি হয় তখন আমরা ওটাকে বলবো স্টেজ 1। স্টেজ 2 তে হবে যে 2 or more lymph node on same side of the diaphragm। ডায়াফ্রামে যদি একই সাইডে দুইটা অথবা মোর রিজিয়ন, এটা রিজিয়ন, দুইটা লিম্ফ নোড না, দুইটা রিজিয়নে যদি লিম্ফ নোড ইনভলভ হয় তখন আমরা বলবো স্টেজ 2 হয়ে গেছে। আর যদি ডায়াফ্রামের বোথ সাইড, lymph node region on both side of the diaphragm, ডায়াফ্রামের দুই দিকে যদি lymph node ইনভলভ হয় তখন আমরা ওটা বলবো স্টেজ 3। আর স্টেজ 4 হচ্ছে যে disseminated focus of lymphatic organ involvement, focus of extra lymphatic organ involvement, disseminated focus of extra lymphatic organ। তাহলে disseminated হয়ে যাবে, পুরো শরীরে ছড়ায় যাবে, আর এক্সট্রা লিম্ফেটিক অর্গান গুলো ইনভলভ হবে, তখন আমরা ওটাকে কি বলবো, তখন আমরা ওটাকে বলবো স্টেজ 4। হজকিন লিম্ফোমা যদি কারো হয় তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার কি পাবো? ক্লিনিক্যাল ফিচার পাবো লিম্ফ্যাডিনোপ্যাথি পাবো, লিম্ফ নোডের মধ্যে কিছু ইনভলভমেন্ট পাবো, আর সিস্টেমিক কিছু সিম্পটম পাবো। তাহলে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে লিম্ফ্যাডিনোপ্যাথি, আর হচ্ছে যে সিস্টেমিক ইনভলভমেন্ট, সিস্টেমিক সিম্পটম পাবো, আর লিম্ফ্যাডিনোপ্যাথি পাবো। লিম্ফ্যাডিনোপ্যাথির মধ্যে আমরা লিম্ফ নোডে কি কি চেঞ্জ দেখবো? নন টেন্ডার, ব্যথা থাকবে না, ডিসক্রিট থাকবে, এখানে টিউবারকুলোসিসের মতো ম্যাটার থাকবে না, ডিসক্রিট থাকবে, রাবারি অর ফার্মিং কনসিস্টেন্সি থাকবে, লোকালাইজ ও জেনারেলাইজ হতে পারে, অ্যাসিমেট্রিক্যাল হতে পারে। neck and supraclavicular abdominal mediastinal lymphadenopathy থাকবে। তাহলে নেকে থাকবে, সুপ্রাক্লেভিকুলার রিজিয়নে থাকবে, অ্যাবডোমিনাল থাকবে, মিডিস্টিনাল থাকতে পারে, এইসব জায়গায় অ্যাডেনোপ্যাথি থাকবে। কন্টাগুয়াস স্প্রেড থাকবে, এক্সট্রানোডাল সাইডে হবে, এক্সট্রানোডাল সাইড লিম্ফ নোডের বাইরে অন্যান্য যে অর্গান আছে ওগুলোতে ইনভলভমেন্ট থাকবে আনকমন। তাহলে এক্সট্রানোডাল, আসলে এক্সট্রানোডাল সাইডের যেটা ইনভলভমেন্ট ওটা নন হজকিন যেটা আছে, নন হজকিনের জন্য কমন, আর এটার জন্য এটা আনকমন। লিম্ফ্যাডিনোপ্যাথি যদি থাকে তাহলে তার কিছু কিছু সিম্পটম দেখা যায়, যেমন হচ্ছে ডিসনিয়া হয়। মেডিস্টিনাম যে জায়গাটা ছিল, মেডিস্টিনামটা অ্যানাটমির মধ্যে করছে, মেডিস্টিনাম কোন জায়গাটা, ওখানে যদি লিম্ফ নোডগুলো ইনভলভ হয় তাহলে তার ডিসনিয়া হবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হবে, হোর্সনেস অফ ভয়েস, সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন থাকতে পারে। তাহলে মেডিস্টিনাল লিম্ফ নোড ইনভলভমেন্টের কারণে তার ডিসনিয়া, হোর্সনেস অফ ভয়েস, সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন এগুলো থাকতে পারে। সিস্টেমিক সিম্পটম কি কি থাকবে? তার ফিভার থাকবে, আনএক্সপ্লেইন ওয়েট লস থাকবে, ড্যান্সিং নাইট সোয়েট থাকবে, অ্যানিমিয়া আর প্লুরাইটাস থাকবে, other like dyspnea, chest pain, hoarseness of voice, superior vena cava symptom, abdominal pain, অ্যালকোহল। এখানে অ্যালকোহল কেন লিখছে জানো? এখানে অ্যালকোহল লিখছে মানে এটাতে একটা বাংলা একটা কথা বলে যে যাদের হজকিন লিম্ফোমা আছে তাদের সিস্টেমিক সিম্পটম গুলো আছে, ওদের কি হবে, মদ খেলে পেটে ব্যথা করে, এই জন্য এখানে অ্যালকোহলটা ব্র্যাকেটে দিছে। তাহলে এটা কি হবে, কি বলে এটাকে অনেক সময় বলে মদ খেলে পেটে ব্যথা। ম্যাম
প্লুরিটাসটা কি? প্লুরিটাস মনে হয় পুরো বডিতে, আমার যেটুকু মনে পড়তেছে, আমার এখন ঠিক মনে পড়ছে না। প্লুরিটাস মনে হয় পুরো শরীরে তার একটা ইচিং এর মতো হয়, পুরো শরীরে একটা ইচিং চুলকানির মতো হয়। তাহলে পুরো শরীরে অ্যানিমিয়া হবে আর পুরো শরীরে একটা চুলকানির মতো হতে পারে। তারপর ফিভারটা হবে পেল এবস্টিনার ফিভার। এই ফিভারটা একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে পেল এবস্টিনার ফিভার। কিছুদিন a period of pyrexia for 5 to 10 days, তাহলে একটা সময় তার জ্বর থাকবে, একটা পিরিয়ড 10 থেকে 15, 5 থেকে 10 দিন একটা জ্বর থাকবে, তারপর একটা ফেব্রাইল পিরিয়ড থাকবে। এটাকে বলছে পেল এবস্টিন ফিভার। এইটা একটা প্যাটার্ন আছে এই জ্বরটা, যেটা হটস্কিন লিম্ফোমাতে যে জ্বরটা হয় তাটা পেল এবস্টিন ফিভার হয়। আচ্ছা, আনএক্সপ্লেইন নাইট সোয়ার হয়, তাহলে তার নাইট সোয়ার ওয়েট লস, সরি আনএক্সপ্লেইন ওয়েট লস হয়, তাহলে তার ওয়েট লস হবে তার 10% ফর 6 মান্থস হয়, একদম 10% শুকাই যাবে। ড্যান্সিং নাইট সোয়েট, তাহলে রাত্রেবেলা তার সোয়েটিং হবে। অ্যানিমিয়া এন্ড প্লুরিটাস চুলকানি, পুরো শরীরে তার ইচিং, পুরো শরীরে তার চুলকানি হবে, অ্যানিমিয়া হবে। অ্যালকোহল যারা খায় তাদের আরো বেশি হবে এই জিনিসটা। তারপর ডিসনিয়া হবে, আর ডিসনিয়া তো একটু আগে বললাম যে মেডিসিনাল যে লিম্ফোডেনোপ্যাথির জন্য তার হর্সনেস অফ ভয়েস, ডিসনিয়া, চেস্ট পেইন, এগুলো হচ্ছে যে লিম্ফোডেনোপ্যাথির জন্য এই সিম্পটম গুলো হয়। কোন পেইন হয়, এখানে লেগ এডেমা হয়, এগুলো হয়। তাহলে এগুলো হচ্ছে সিস্টেমিক সিম্পটম, এগুলো হচ্ছে সিস্টেমিক সিম্পটম। আর একটা ইয়ার আগে যেটা দেখালাম সেটা হচ্ছে লিম্ফোডেনোপ্যাথি, তাহলে তার দুইটা ফিচার হবে। যাদের হটস্কিন লিম্ফোমা হয় তাদের লিম্ফোডেনোপ্যাথির জন্য কিছু ফিচার থাকবে, আর সিস্টেমিক সিম্পটমের জন্য কিছু ফিচার থাকবে। ওকে, রিয়েল ক্লাসিফিকেশনটা আমরা হু ক্লাসিফিকেশনটা যে করেছি ওটার মতোই বললাম না, ওখানে যে লাস্ট সব প্রথম 4টা হচ্ছে ক্লাসিক্যাল, আর লাস্টে একটা যে লিম্ফেটিক লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, ওটা একটু ডিফারেন্ট। তাহলে প্রথমটা হচ্ছে যে নোডুলার লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, ভেরি গুড প্রগনোসিস এটাতে। আর ক্লাসিক্যাল হটস্কিন লিম্ফোমা হচ্ছে নোডুলার স্ক্লেরোসিস, গুড প্রগনোসিস, বাট গুড প্রগনোসিস এন্ড মোস্ট কমন। নোডুলার স্ক্লেরোসিসটাই হচ্ছে মোস্ট কমন, আর এটার প্রগনোসিস খুব ভালো। তারপর হচ্ছে মিক্সড সেলুলারিটি, লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট, এটা লিম্ফোসাইট প্রিডোমিনেন্টের প্রগনোসিস ভেরি পুয়ার প্রগনোসিস। আর একটা হচ্ছে লিম্ফোসাইট বিলস, এটা হচ্ছে রিয়েল ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন গুলো অনেক সময় আসে পরীক্ষাতে, হু ক্লাসিফিকেশন, রিয়েল ক্লাসিফিকেশন, এনআরও স্টেজিং, এগুলো আসে রিটেনে। আসলে যেভাবে আছে হুবহু লিখে দেব। মরফোলজি অফ হটস্কিন লিম্ফোমা, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা? মরফোলজিতে কি কি দেখবো? লিম্ফ নোডটাকে গ্রস করলে আমরা দেখবো যে লিম্ফ নোডটা effacement or loss of nodular architecture. লিম্ফ নোডটা এফেসমেন্ট হয়ে যাবে, লিম্ফ নোডটার নোডুলার স্ট্রাকচারটা লস হয়ে যাবে। লিম্ফোয়েড স্ট্রাকচার যে লস হয়ে যাবে এটাকে বলে এফেসমেন্ট অফ নোডুলার আর্কিটেকচার। প্রেজেন্স অফ আরএস অথবা রেড স্টেনবার্গ সেল, আরএস জায়ান্ট সেল থাকবে। আরএস সেল থাকলে কনফার্ম হয়ে যাবে যে এটা হটস্কিন লিম্ফোমা। ব্যাকগ্রাউন্ডে ইনফ্ল্যামেটরি সেল থাকবে। ইনফ্ল্যামেটরি সেলটা কেন থাকবে? ডিউ টু সাইটোকাইন রিলিজ, যেমন ফিভারের সময় সাইটোকাইন রিলিজ হবে, আর ব্যাকগ্রাউন্ডে ইনফ্ল্যামেটরি সেল থাকবে।
This is the morphology of Hodgkin lymphoma. এরপর আছে non-Hodgkin lymphoma.